গাছপালা আর জঙ্গলে ঘেরা একটা পরিত্যক্ত বাড়ি দেখেই বোঝা যাচ্ছে বহু কাল ধরে এ বাড়িতে কারো যাতায়াত নেই। বাড়ির রং চটে গেছে, জায়গায় জায়গায় দেয়াল থেকে ইটগুলো খসে পড়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে ভেতরে ভয়ঙ্কর জন্তু জানোয়াররা এই বাড়িটাকে নিজেদের আস্তানা বানিয়েছে। দেয়ালগুলোতে শ্যাওলা জমেছে, গাছপালার ডাল এর ভিন্ন অংশ বাড়ির জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করেছে। বাইরে থেকে দেখে কারো বোঝার সাধ্য নেই যে এই বাড়ির ভেতরে কোনো মানুষজন থাকতে পারে। শহর থেকে বেশ অনেকটা দূরে, লোকালয়হীন জনমানব শূন্য একটা জায়গায় বাড়িটা হওয়ায় অনেকেই হয়তো খুঁজেও জানে না। কিন্তু এই বাড়িটা যাদের কাজে আসে এখানে তাদের নিয়মিতই যাতায়াত রয়েছে। ভাঙাচোরা এক রুমের শ্যাওলা জমানো দেয়ালের সাথে হেলান দিয়ে মাটিতে দুপা বিছিয়ে বসে আছে ইশরাক। রুমের অন্যান্য কোণে আরও ৩-৪ জন ছেলে অচেতন হয়ে পড়ে আছে। অবশ্য অচেতন বলা চলে না, নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে। কোনো হুঁশ নেই, চারদিক থেকে সিগারেটের উৎক গন্ধ পাওয়া যাচ্ছে। সেই সিগারেটের ধোঁয়া এখনও ঘরে বিদ্যমান, কেননা ইশরাক এখনও ঢুলছে আর সিগারেট টানছে। তার আশেপাশে কয়েকটা মদের বোতলও পড়ে আছে। পাশের ঘরগুলোতেও আরও ছেলেরা মাতাল অবস্থায় পড়ে আছে। হাতের সিগারেটটা যে কখন শেষের পথে এসে ঠেকেছে সেটা ইশরাকের খেয়াল নেই। ফলস্বরূপ হাতে ছ্যাঁকা খেল, কিন্তু সেটা ব্যথা খুব একটা বেশি অনুভব করতে পারল না। আপাতত সে তার ভাবনা নিয়ে ব্যস্ত। চোখ দুটো বন্ধ করলেই দু চোখের সামনে ভেসে উঠছে এক ভয়ঙ্কর সুন্দর নারীর চেহারা। চোখে মুখে তার কি তেজ, চেহারায় তার কি অপূর্ব লাবণ্য, ঝলমলে লম্বা চুল আর তার কণ্ঠ। সেই অপরূপ রমণীর কণ্ঠটা ইশরাকের জন্য কোনো নেশার থেকে কম কিছু না। শুনলেই কেমন একটা ঘোর লেগে যায়। মনের মাঝে বিভিন্ন নিষিদ্ধ ইচ্ছেরা উকি দিচ্ছে ইশরাকের। কিন্তু ইশরাকের তো ওকে এক রাতের জন্য চাই না। ইশরাকের তো এই নেশাটা সারা জীবনের জন্য দরকার। আনমনে হেসে ফেলে ইশরাক, নেশালো কণ্ঠে একা একাই বিড়বিড় করে বলল, সুন্দরী, আমার তো তোমাকে সারা জীবনের জন্য দরকার। তোমার তেজ কমাতে হবে না? আমাকে যে চটটা মেরেছিলে তার প্রতিশোধ নিতে হবে না? অবশ্য ওই চটটা না মারলে তো আমি তোমার প্রেমে পড়তাম না। তাহলে বরং এর জন্য তোমায় ক্ষমা করে দেই। ইশরাকের কথার মাঝে একটা ছেলে এসে ওর কাঁধ ধরে ঝাঁকালো। নিজের কথা আর ভাবনার মাঝে ব্যাঘাত ঘটায় ইশরাক প্রচণ্ড বিরক্ত হলো। হিংস্র কণ্ঠে আগত ছেলেটার উদ্দেশ্যে বলল, বিরক্ত করছিস কেন? ইশরাকের এমন কণ্ঠস্বরে ছেলেটা একটু ভয় পেল, হালকা তুতলে বলল, আসলে ভাই সকাল হয়ে গিয়েছে, বাড়ি ফিরবেন না? আপনার বাবার কল এসেছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললেন আপনাকে। ওনাকে বলে দে আগে বাগান বাড়ি যাব, সেখান থেকে আমার সুন্দরীকে দেখতে যাব, তারপর বাড়ি ফিরবো। কিন্তু স্যার, আপনার বাবা বললেন খুব দরকারি। ছেলেটা নিজের কথা শেষ করতে পারল না, তার আগেই ইশরাকের দৃষ্টি দেখে থেমে গেল। ইশরাক রক্ত চক্ষু নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, যা করতে বলছি তাই কর। ছেলেটা আর কোনো কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। ছেলেটা চলে যেতেই ইশরাক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কেউ বোঝে না সুন্দরী যে তোমার আগে কোনো দরকারই কাজ না। আমি তো সোজা তোমার জন্য কলেজে চলে যেতাম, কিন্তু তোমায় এই অবস্থায় দেখলে তো তুমি আরও অপছন্দ করবে আমায়। তাই একটু হিরো সেজে যাব। আমাদের বিয়ের আগে আমি তোমার জন্য হিরো হব, আর বিয়ের পর হব ভিলেন। আমায় কি পাগলা কুত্তাই কামড়েছে যে আমার বন্ধুকে অপমান করার জন্য আপনাদের বাড়িতে নিয়ে আসবো? ওর যদি এতই টাকার সমস্যা হয়, দরকার পড়লে নিজের কিডনি বিক্রি করে ওকে টাকা দেব, তাও আপনাদের কাছে ওকে মারা খাওয়াইতে নিয়ে আসবো না। ছেলের মুখ থেকে এমন তেড়া ব্যাকা কথা শুনে উৎসবের বাবা সাইফুল মির্জা আর মা রুবাইদা তেলে বেগুনে জ্বলে উঠলেন। বরাবরই তাদের ছেলে এমন খাপছাড়া কথাবার্তা বলে, তার প্রতিটা কথার দ্বারা যেন সে সবাইকে এটা বুঝিয়েই ছাড়বে যে সে চূড়ান্ত রকমের অসভ্য। সাইফুল মির্জা গর্জে উঠে ধমকে সুরে উৎসবকে বললেন, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শেখোনি, বেয়াদব ছেলে। এটা কোনো সভ্য মানুষের কথাবার্তার ধরন হতে পারে? উৎসব তখন সোফায় আইসি ভঙ্গিতে বসে টিভি দেখছে। হাতে থাকা আপেলটায় একটা কামড় দিয়ে গা ঝাড়া ভাব নিয়ে সাইফুল মির্জাকে বলল, আপনারা দুজন তো আমায় শেখাননি যে বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয়, শিখবো কি করে? আর আমি কি কখনো একবারের জন্য বলেছি যে আমি সভ্য মানুষ? আমি তো জানি আমি অসভ্য, এই জন্য অসভ্যদের মতোই করে কথা বলি।
ছেলের সাথে কথায় পেরে না উঠে সাইফুল মির্জা এবার নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বললেন, নিজের ছেলেকে কেমন শিক্ষা দিয়েছো একবার দেখেছো রুবাইদা? সারাদিন আরও বেশি করে অফিসের কাজে পড়ে থাকো। রুবাইদা গম্ভীর কণ্ঠে সাইফুল মির্জাকে উদ্দেশ্য করে বলল, ছেলেকে শিক্ষা দেওয়া তো আর আমার একার দায়িত্ব না। সন্তান যেহেতু দুজনের, তাহলে শিক্ষা দেওয়ার দায়িত্বটাও নিশ্চয়ই দুজনেরই হবে। শুধুমাত্র আমার শিক্ষার উপর আঙ্গুল না তুলে নিজের ব্যর্থতার দিকেও আঙ্গুল তুলতে শেখো। ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার কর্তব্যটা মায়েরই বেশি থাকে। হাজারবার করে বলেছিলাম এসব অফিস টফিস ছেড়ে দিয়ে ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করো। আমার কথাটা শুনলে আজকে অন্তত এই ছেলেকে মানুষ করতে পারতে। তুমি তোমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে নিজের পরিবারের জন্য, তাহলে আমায় কেন করতে বলছো? শুধুমাত্র আমি মেয়ের জন্য সবসময় আমাকে সব কিছু ত্যাগ করতে হবে? তোমার কোনো দায়িত্ব নেই নিজের পরিবারের প্রতি? দুজনের ঝগড়ার মাঝে উৎসব হো হো করে হেসে উঠল। সোফা থেকে উঠে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এসে দুজনকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক গলায় বলল, দারুণ, ঝগড়ার টপিকটা ছিলাম আমি, কিন্তু এখন দুজন দুজনের উপরে দোষারোপ করতে শুরু করলেন। নিজের ছেলেমেয়ের জন্য তো সময় আপনাদের দুজনের কারোরই ছিল না। অযথা একজনকে দোষারোপ করে লাভ নেই। একটা সন্তানকে বড় করে তুলতে যেমন মায়ের ভালোবাসা দরকার, ঠিক তেমনই বাবারও শাসন দরকার হয়। কিন্তু শালা আপনারা দুজন তো শুধু পারেনি শাসন মারতে, ভালো তো বাসতে পারেন না। এখন আবার লেগে গেলেন দুজন ঝগড়া। বাল, এই জন্য বাড়িতে থাকতে আমার ভালো লাগে না। সারাদিন খালি অশান্তি আর অশান্তি। উৎসবের কথায় দুজনেই চুপ করে গেলেন। একদম শুরু থেকে চুপচাপ পুরো ঘটনাটা নীরব দর্শকের মতন দেখে যাচ্ছে উষা আর কাশফিয়া। উষার জন্য এই ঝগড়া ঝামেলা নিত্যদিনের ব্যাপার হলেও কাশফিয়ার জন্য এটা একদমই নতুন। এতদিন শুনে এসেছিল কিন্তু আজ প্রথম নিজ চোখে দেখল। ফলে কাশফিয়া বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে সবার ঝগড়া দেখছে আর উষা নিজ মনেই খেয়ে যাচ্ছে। খাওয়ার মাঝেই কাশফিয়া উষার কানের কাছে গিয়ে ফিস করে বলল, এই উষা, তোর ভাইকে আটকা। এই ছেলেকে তো আমি যতটা অশুভ ভেবেছিলাম তার থেকেও বেশি অশুভ। এভাবে কেউ মা বাবার সাথে কথা বলবে? উষা নির্বিকার ভঙ্গিতে কাশফিয়াকে বলল, চুপ কর তো তুই, তুই কিচ্ছু জানিস না। এর জন্যই এমন মনে হচ্ছে। যা হচ্ছে হতে দে, তুই চুপচাপ খেয়ে নে। তুই ওদেরকে আটকাবি না? তোর কিছু বলার নেই এসবের মাঝে? সূত্রপাত তো হলো তোর বিষয় নিয়ে। উষা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, কাকে আটকাবো? এই বাড়িতে কেউ কারো কথা শোনে নাকি? যে যার মতন চলে। ভাইয়াকে থামাতে বললে থামলেও থামতে পারে, কিন্তু শুধুমাত্র ভাইয়াকে কেন বলবো? ও তো ভুল কিছু বলেনি। কাশফিয়া আর এই নিয়ে কোনো কথা বাড়ালো না। এমনিতেও উৎসবের ব্যাপারে কোনো কিছু জানার তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এই পৃথিবীতে যদি সব থেকে বিরক্তিকর কোনো মানুষ থেকে থাকে কাশফিয়ার জন্য, তাহলে সেটা উৎসব, যার নামটা অবধি শুনলে কাশফিয়ার মাথায় আগুন জ্বলে। রুবাইদার ফোনটা বেজে উঠতেই সে খাবার মাঝপথে রেখে বেরিয়ে পড়ল কাজের জন্য। ওনার ঠিক পাশেই উৎসব দাঁড়িয়ে থাকার জন্য স্ক্রিনে কল করা ব্যক্তিটির নাম উৎসব খুব ভালোভাবে দেখতে পেল। তিনি উঠে চলে যেতেই উৎসব সাইফুল মির্জাকে উদ্দেশ্য করে বলল, কাকে আমাদের দায়িত্ব নেওয়ার কথা বলছিলেন, যে নিজের বন্ধুর কল্পে পুরো পৃথিবীকে ডাইনিং টেবিলে ফেলে রেখে হনহন করে বেরিয়ে পড়লো তাকে? আচ্ছা, আপনারা একটু ভালো মা বাবা হতে পারলেন না? জন্ম যখন দিয়েইছিলেন তখন একটু আদর যত্নও তো দিতে পারতেন। উনি ওনার বন্ধুর কল্পে বেরিয়ে পড়লেন। আপনি কিছুক্ষণ পর আপনার বান্ধবীর কল্পে বেরিয়ে পড়বেন। আর শালা আপনাদের যত সমস্যা আমার বন্ধুকে নিয়ে, ও তাও আমাকে অমানুষ বানায়নি। যতটুকু মানুষ হয়েছি আপনাদের আশায় থাকলে এতদিনে ভবলীলা সাঙ্গ হয়ে যেত। কথাটা বলে টেবিলের ওপর থেকে বাইকের চাবিটা নিয়ে উৎসব বেরিয়ে পড়ল। উৎসবের এতগুলো কথার প্রেক্ষিতে সাইফুল মির্জা একটা বাক্য উচ্চারণ করতে পারলেন না। উৎসবের বলা একটা কথাও তো ভুল নয়। সত্যি তো, ওনারা দুজন নিজেদের ক্যারিয়ারের জন্য ছেলে মেয়েদের কথা ভুলেই গিয়েছেন। সারাদিন কি করে নিজেদের ব্যবসার উন্নতি করা যায়, নিজেদের প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা বাড়ানো যায়, কি করে আরও ভালো থাকা যায় সেই সব নিয়ে ভাবেন। অথচ বাড়িতে যে দুটো ছেলে মেয়ে আছে সেই বিষয়ে তাদের খেয়ালও থাকে না। দিন শেষে একটাবার ফোন করে খোঁজও নেন না যে ওরা দুজনে সারাদিন কিছু খেয়েছে কিনা। অবশিষ্ট খাবারটুকু তিনি নিজেও আর খেতে পারলেন না। উঠে চলে যেতে নিলে পেছন থেকে উৎসাহ বলে উঠল, বাবা, আমার টিউশন নিয়ে আর ভাবতে হবে না।
আমার একটা ফ্রেন্ড একজনের কথায় আমায় বলেছে উনি নাকি খুব ভালো পড়ান, আমি ওনার কাছে পড়বো। যেমনটা ভালো বোঝো। কথাটা বলে সাইফুল মির্জা উঠে চলে গেলেন। নিজের প্লেটের খাবারটুকু শেষ করে উষা একবার ফাঁকা ডাইনিং টেবিলটার দিকে তাকালো, তাচ্ছিল্য হেসে কাশফিয়াকে বলল, দেখ কাশফিয়া, এটাই আমার পরিবার, কেউ নেই, সবাই যে যার মতন, রাগ দেখে বেড়ে গেল। এভাবে কেন বলছিস উষা? আমি আছি না, একটু পর মাও চলে আসবে। তোরা তো আর রোজ রোজ থাকিস না, কিন্তু এই এত বড় বাড়িটাতে প্রতিদিন আমায় একা থাকতে হয়, আর এই একাকিত্বটা ভীষণ ভয়ঙ্কর। উৎসব, দয়া করে একটু চুপচাপ বসবি তুই? বাচ্চাদের মতো এমন ছোটাছুটি করছিস কেন? নির্ভীকের রাগী গলার কণ্ঠে বলা কথায় উৎসব বিরক্তিকর কণ্ঠে মুখ বাঁকিয়ে বলল, তুই আগেই বালের পড়াশোনা থামা, দেখবি তাহলে আমিও থেমে যাব। এমনভাবে পড়ছিস যেন দেশের উন্নতির দায়িত্ব একা তোর কাঁধেই পড়েছে। নির্ভীক কোনো উত্তর দিল না। নির্ভীকের থেকে গুরুত্ব না পেয়ে উৎসব প্রচণ্ড বিরক্ত হলো। নির্ভীক উৎসবকে গুরুত্ব দিল না, এই কথাটা উৎসব মানতে পারল না, কিন্তু এই নিয়ে নির্ভীককে কিছু বলল না। পাশে বসা নির্ভীককে বলল, ওই টুনির বাপ, আমি চলে যাচ্ছি। যেখানে উৎসব মির্জার কোনো গুরুত্ব নেই সেখানে মেয়েরা আমার বালের ঠেকা পড়েনি থাকতে। ওই ভংধরা বিদ্যাসাগরের বংশধরের বলে দিস যে ও যেন আমার সাথে আলগা পিড়িতে দেখাইতে না আসে। শালা হারামির দাঁত থাকতে তাদের মর্যাদা বুঝবে না তো। নির্ভীক এবারেও কিছু বলল না। নির্ভীক শুধু ভ্রু কুঁচকে তাকিয়ে দুজনকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে, কেননা ওদের এসব কাহিনী আজ নতুন না। উৎসব এবার সরাসরি নির্ভীকের সামনে থেকে ওর বইটা কেড়ে নিয়ে নির্ভীকের মুখোমুখি বসে এক প্রকার চেঁচিয়েই বলল, কী সমস্যা রে তোর? জ্যান্ত মানুষ চিল্লাচ্ছে তোর সামনে, তোর কি কানের মধ্যে ঢুকছে না? বাল কি এমন পড়ো তুমি যার গুরুত্ব আমার থেকেও বেশি? নির্ভীক স্বাভাবিক কণ্ঠে বলল, আজে বাজে শব্দ ছাড়া কথা বলতে পারিস না? না পারি না, আমার রক্ত তোর মতো অত পবিত্র না। কথার মাঝে দু চারটা গালি না দিলে আমার হয় না, সেটা তুই জানিস না? নির্ভীক একটা হতাশার শ্বাস ফেলে বলল, তোকে মানুষ বানাতে পারলাম না আমি। 24 বছরে আমার আব্বা আম্মাই আমারে মানুষ বানাইতে পারিনি, তুই কি বাল বানাবি? শোন শালা, মাথা আমার ভীষণ গরম আছে, কথা কইস না তুই। সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, আমি ক্ষুধা লেগেছে। পকেটে টাকা নেই, একটা পাউরুটি আর কলা খাওয়াবি? উৎসবের রাগ আরো বাড়ল, ঝাঁঝালো কণ্ঠে বলল, শালা তুই আসলেও হারামি, কিছু গিলিসনি সকাল থেকে, সেটা আমায় আগে বললে কি হতো? আমি ভরা পেট নিয়ে গরম দেখাচ্ছি আর উনি খালি পেট নিয়ে হজম করতেছে। আগে বললেই হতো যে আমার কথা শুনেই পেট ভরানোর ইচ্ছা আছে, গলার মাঝে একেবারে ঢুকাই দিতাম। কি ব্যাপার? বড় লোকের বাচ্চা তো খেপেছে কেন আজ? গার্লফ্রেন্ড কি ধোকা দিয়ে পালালো নাকি? একে তো উৎসবের মেজাজ অত্যন্ত গরম হয়ে আছে, তার উপর আবার তিশানের এমন কৌতুকপূর্ণ কথা তার ঠিক সহ্য হলো না। তিশান ব্রেন্সের উপর বসে পুনরায় কৌতুক করে উৎসবকে বলল, আমার কথাই তার মানে সত্যি নাকি বড় লোকের বাচ্চার? দেখো মারাখব প্রাণী, মাথা আমার আগ্নেয়গিরির মতন টকবক করছে, শুধু ফুটছে। এর মাঝে প্লিজ তুমি আরো জ্বালার মতো কথা বলো না। উৎসবের কথা শুনে তিশান হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, কি ব্যাপার বলো তো ভাইয়া? আজ তোমায় দেখে মনে হচ্ছে তুমি কোথাও থেকে বেশ বড়সড় একটা মারা খেয়ে এসেছো। পুরো ব্যাপারটা একটু খোলসা করে বলো তো শুনি। উৎসব কিছু বলতে নেবে তার আগেই পাশ থেকে নির্ভীক বলে উঠল, নিশ্চয়ই বাড়িতে আবার ঝামেলা করে এসেছে। ওকে আমি চিনি না। বাড়ির গরম এখন এখানে এসে আমাদের উপর ঝাড়ছে তিশান ভাই। উৎসব রাগী কণ্ঠে বলল, তো কি করতাম? ওনারা শুধু চোখে আমার ভুল দেখেন, নিজেদের কোনো দোষ দেখতেই পান না। আমি হলাম কিভাবে এমন অসভ্য? নির্ভীক বিরক্তকর কণ্ঠে বলল, তোকে কতবার বলেছি উৎসব, বাবা মা যেমনই হোক তারপরে ওনাদের সাথে ভালো আচরণ করবি। আমার কথা শুনিস না কেন? শোন ভাই, তুই হয়তো মাদার তেরেসার বংশধর হয়ে শরীরে মায়া মমতা নিয়ে জন্মেছিস। আমার শরীরে আবার ওই নিষ্ঠুর চামারদের রক্তই বইছে। আমি তোর মতো এত ভালো মানুষ না যে বাপ মা 3 বেলা ঠিকমতো খাবার দেয় না, অথচ তাদের আগে পিছে ঘুরে সামনে ছাগলের 3 নাম্বার ছানার মতো মেও মেও করে চেঁচাইবো। নির্ভীক একটা হতাশার শ্বাস ফেলে বলল, ওনারা তো তোর ভালোই চায়। একবার ওনাদের কথা শুনে দেখ, ওনারাও তোকে ভালোবাসবে। কথা তো শুনছি না, কয়েক বছর ধরে। তার আগে কি করেছে?
তখন ওনাদের ভালোবাসা কই ছিল? সব থেকে বড় কথা, আমাকে ভালোবাসতে হলে আমাকে বদলে কেন ভালোবাসতে হবে? আমি যেমন তেমন ভাবে আমাকে ভালোবাসা চাই না। তুই তো কখনো আমাকে বদলাতে চাস না। তুই তো আমি যেমন তেমন ভাবেই আমাকে ভালোবাসিস। তাহলে বাকি মানুষ কেন পারে না? কথার পিঠে হাত বাড়াবে, এক সময় দেখা যাবে হয়তো সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তাও এই আলোচনা চলছে। নির্ভয় সবাইকে তাদের কথার মাঝপথেই থামিয়ে দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ সকালে আমি বাড়ি থেকে খেয়ে আসতে পারিনি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমি খাবার অর্ডার দিতে যাচ্ছি, কে কি খাবে তাড়াতাড়ি বলো। নির্ভয়ের কথার প্রেক্ষিতে তিশান বলে উঠল, তুমি খাওয়াবে নাকি? তার মানে তুমিও দেখছি বড়লোকের বাচ্চা হয়ে গেলে। নির্ভয় স্মিত হেসে বলল, বড় লোকের বাচ্চা হয়নি ভাই, হয়তো খুব বড় কিছু খাওয়াতে পারবো না আপনাদেরকে, কিন্তু সামান্য পরোটার ডাল খাওয়ানোর সামর্থ্য আমার আছে। হ্যাঁ, হয়তো বাকি 2 দিন হেঁটে বাড়ি ফিরতে হবে, সেটা বড় কথা নয়। তিশানও হালকা হেসে বলল, দেখেছো ভাইয়া, তুমি পর হয়ে নিজে 2 দিন হেঁটে বাড়ি ফিরে আমাদেরকে খাওয়াতে চাইলে হাসি মুখে, অথচ নিজের রক্তের কিছু মানুষ এক ফোঁটা পানির জন্য দিনরাত খোঁটা দেয়। হুট করে পরিবেশটা কেমন গুমোট হয়ে উঠল। তিশান সত্যি কথা বলল তো সেটাই হয়তো সবার মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। পরিবেশটা স্বাভাবিক করতে উৎসব বলে উঠল, তোদের কাউকে বাড়ি ফিরতে হবে না। আমি আছি কি বাল ছিঁড়তে? কে কি খাবে বলতো? 4টে পরোটা আর ডাল অর্ডার দিয়ে উৎসব পুনরায় নিজের জায়গায় এসে বসলো। আশেপাশে তাকিয়ে কাউকে একটা খুঁজে প্রশ্নাত্মক গলায় বলল, বকুল ফুলকে যে কোথাও দেখতে পাচ্ছি না, আজ আসেনি নাকি? নির্ভীক বইয়ের পাতায় দৃষ্টি রেখে উৎসবকে বলল। গ্রামে গেছে, আজ আসবে না। এদিকে নির্ভীককে পুনরায় বই পড়তে দেখে উৎসব বিরক্তিকর কণ্ঠে বলল, তুই আবার বই পড়া শুরু করেছিস নির্ভেক? সামনে পরীক্ষা, ভুলে গেছিস? সে তো পড়লেও টেনে টুনে পাশ করব, না পড়লেও টেনে টুনেই পাশ করব। আর এত পড়ে কি হবে? এই মারা খাওয়া প্রাণীকে দেখ, পড়াশোনা করেও বেকার ঘুরছে। হ্যাঁ, তাহলে লাভ কি এসব কষ্ট করে? নির্ভীক বইয়ের পাতাটা বন্ধ করে মুখে হালকা হাসি ফুটিয়ে তুলে বলল, শেষ সম্বল। এই বইগুলোই আমার জীবনের শেষ সম্বল। দেখি না এদেরকে আঁকড়ে ধরে অন্তত দুবেলা সম্মানের সাথে নিজের পেট ভরানোর ব্যবস্থা করা যায় কিনা। শুধু দুবেলা পেট ভরানোর জন্য এত কষ্ট করছিস, আর কিছু চাস না? উৎসবের এমন প্রশ্নে তিশান শব্দ করে হেসে উঠে বলল, অন্য সংকটে জ্বালা তুমি বুঝবে না ভাইয়া। তুমি হলে বড়লোকের বাচ্চা, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরলে টেবিল ভর্তি হরেক রকমের খাবার পাবে, আর আমরা পাবো এক থালা শুকনো ভাত আর আলু ভর্তার বিনিময়ে হাজারো গালি। ভাত খেয়ে পেট না বললেও গালি খেয়ে পেট ঠিকই ভরে যায়। এমন ভাব করছে যেন শুধু তোমরাই বেকার। এই উৎসব মির্জাও নিজের বাপের টাকাই গরম দেখায়। গরম দেখানোর জন্য তাও তোমার বাপের টাকা আছে, কিন্তু আমাদের গরম হতে নেই। বেকার তো, বেকারদের এত গরম থাকলে চলে না। খিদের জ্বালা যার পেটে আছে, এই পৃথিবীতে সে সব থেকে বেশি অসহায়। পকেট ভর্তি টাকা আর সুন্দরী মেয়ে পাশে না থাকলেও 3 বেলা যদি এক থালা গরম ভাত পাওয়া যায়, এতেই শান্তি। কি তাই না নির্ভীক? নির্ভীক শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। বলার মতো তার কাছে কিছুই নেই। খিদের জ্বালা যে কতটা কষ্টদায়ক সেটা তো সে নিজেও ভালো করেই জানে। মা, খেতে দাও। সময় তখন রাত 9টা নাগাদ। হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসে মাকে খাবার বেড়ে দিতে বলল তিশান। বাড়ির সবার খাওয়া শেষ, শুধু বাকি আছে তিশান। মীরা বেগম ছেলেকে বসতে বলে রান্নাঘর থেকে ভাত তরকারি বাটি আনতে গেলেন। তিশানের প্লেটে ভাত বেড়ে দিয়ে তিনি মাছের তরকারির বাটিটায় খোঁজ করলেন, কিন্তু পেলেন না। শুধুমাত্র ডাল আর সবজির বাটিটা পেলেন। তিশান সবজি দিয়ে খাওয়া শুরু করলো। মীরা বেগম গলা উঁচিয়ে নিজের বড় ছেলের বউকে ডাকলেন। শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে বিথি ঘর থেকে বেরিয়ে এলো। বিথিকে দেখতে পেয়ে মীরা বেগম প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, মাছের তরকারি কোথায় রেখেছ? তরকারি তো নেই মা। বিথির মুখ থেকে কথাটা শুনতেই তিশানের খাবার হাত থেমে গেল। মীরা বেগম প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, নেই মানে? আমি তো নিজে তরকারির বাটিটা রান্নাঘরে রেখে এলাম। আসলে মা, আপনার বড় ছেলের তরকারিটা খুব ভালো লেগেছিল। হয়তো সবজি ডাল কিছু নেয়নি, শুধু মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছে। মাছ তো ছিল না, একটু ঝোলই ছিল, ওটা আমি ফেলে দিয়েছি। মাছ ছাড়া শুধু ঝোল আর কে খাবে বলুন? তরকারিটা তো ওদের 2 ভাইয়ের জন্যই রাখা ছিল।
বিথি হালকা অপরাধী কণ্ঠে বলল, আসলে মা, আমি তিশানের কথা ভুলে গিয়েছিলাম। মানে, মনে থাকলে তো আর আপনার বড় ছেলেকে দু টুকরো মাছই দিয়ে দিতাম না। মিনা বেগম আরো কিছু বলতে নেবেন তার আগেই তিশান বলে উঠল, থাক মা, মাছ লাগবে না, তুমি বরং আমায় একটা ডিম ভেজে দাও। মিনা বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে রান্নাঘরে যেতে নিলে পেছন থেকে বিথি উদ্বিগ্ন কণ্ঠে ডেকে উঠল। মিনা বেগম পেছন ফিরে তাকাতেই বিথি বলে উঠল, ফ্রিজে একটাই ডিম আছে মা, কাল সকালে আপনার নাতিকে স্কুলে টিফিনের জন্য দেব। রোজ একটা করে ডিম না খাইলে ওর হয় না। তিশান, তুমি বরং আজ একটু ডাল আর সবজি দিয়ে কষ্ট করে খেয়ে নাও না ভাই। তুমি তো খেতে পারো এসব দিয়ে, কিন্তু আমার ছেলেটা আবার ডিম ছাড়া খেতেই পারে না। বিথির কথা শুনে তিশান তাচ্ছিল্য হাসল। প্লেটের ভাতটুকু আর গলা দিয়ে নামবে না। তিশান চেয়ার থেকে উঠে দাঁড়াতেই মিনা বেগম উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, খাওয়া ছেড়ে উঠলি কেন বাবা? তুই বস, আমি আলু ভেজে এনে দিচ্ছি। না মা, লাগবে না, তুমি গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। আমার খিদে মরে গেছে। একটু খেয়ে নে বাবা, সারা রাত না খেয়ে থাকতে নেই, শরীর খারাপ করবে। দোয়া করো মা, যেন না খেয়ে থেকে মরে যাই, অনেকের বোঝা কমবে। তিশানের কথার প্রেক্ষিতে মিনা বেগম আর কিছু বলতে পারলেন না। দূরে দাঁড়ানো বিথি বলে উঠল, একটা দিন একটু কষ্ট করে ডাল সবজি দিয়ে ভাত খেলে কি এমন হয়? মানুষটা সারাদিন খেটে খুঁটে রোজগার করে সংসার চালায়, একদিন একটু তাকে 2 পিস মাছ দিয়েছি, জন্য এত গরম দেখাতে হবে তোমার? এক ভাইয়ের জন্য আরেক ভাই নিজের জীবনটা অব্দি দিয়ে দিতে পারে হবি, সেখানে এক পিস মাছ কোনো ব্যাপার না। কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে তোমার আচরণ। শুধুমাত্র তোমার মতন কিছু মহিলার কারণে শুধুমাত্র তোমার মতন কিছু মহিলার কারণে আজ সংসারগুলোতে ভাই ভাই এত শান্তি। খবরদার তিশান, একদম আমার সাথে আজে বাজে আচরণ করবা না। আমার স্বামীর টাকা খেয়ে আমাকে গরম দেখাবে, এইসব আমি সহ্য করবো না। যদি এতই মাছ ডিম খাওয়ার ইচ্ছা হয় তাহলে নিজের টাকা দিয়ে কিনে খাও। আর মা, আপনাকে বলছি, একবেলা মাছ না খেলে তেমন কোনো ক্ষতি হবে না। এই ব্যাপারটাকে এত জটিল না বানালেও পারতেন। তিশান পুনরায় তাচ্ছিল্য হেসে বিথিকে উদ্দেশ্য করে বলল, এই এক সবজি ডাল ভর্তা দিয়ে খেতে খেতে আবার মুখের স্বাদ মরে গেছে ভাবি। একবার মনে হয় দেখো মাসে কয়দিন তুমি আমাকে মাছ মাংস খেতে দাও। কোনোদিন আমার কথা মনে থাকে না, তা কোনোদিন ভাইয়ার বেশি পছন্দ হয় জন্য ভাইয়াকে সব দিয়ে দাও, নয়তো সাজিদকে পরের দিন টিফিনে দেওয়ার জন্য রেখে দাও। সবার জন্য মাছ মাংস ঠিকই থাকে, কিন্তু আমার বেলায় গিয়ে টানাটানি পড়ে যায়। এবার বুঝলে তো, নিজে উপার্জন না করলে কি হয়। আর যদি আমার কথা শুনে চলতে, তাহলে এই এতটা অপমান সহ্য করতে হতো না। কিন্তু আমার কথা তো তুমি শুনলে না, রাজনীতিতে জড়িয়ে নিজের জীবনটা শেষ করলে। তফেল শিকদারের গম্ভীর কথার প্রেক্ষিতে তিশান পুনরায় হাসল। যারা বলে টাকা কখনো সুখ কিনতে পারে না তারা সম্পূর্ণ ভুল বলে। টাকা সব পারে, বর্তমান পৃথিবীর নিয়মই এটা। যার টাকা আছে তার সম্মান আছে, আর যার টাকা নেই তার সম্মান নেই। আমি তো উপার্জন করতে চেয়েছিলাম, তোমরা তো দিলে না আমায় উপার্জন করতে। তোমাদের নাকি সম্মানে আঘাত লাগে। আমি যে সে কাজ করলে তো তোমাদের আমাকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা করবে। আমি যে কাজ করতে পারি সেটা আমাকে তোমরা করতে দেবে না, আর যেটা আমার পক্ষে সম্ভব না সেটা নিয়েই সমানে তোমরা আমাকে খোঁচাতেই থাকবে। আবার দিনরাত খোঁচা দাও, তোমাদের টাকায় খাই জন্য। আসলে আমি করবোটা কি বলো তো? নিজের জীবন শেষ করে এখন আমার কাছ থেকে পরামর্শ চাইছো কি করবে? আগে হুঁশ ছিল না তোমার? পড়াশোনাটা তো ঠিকভাবে শেষ করতে পারলি না, একটা চাকরি করার মুরত নেই। কতবার করে বললাম পুরবীরের কাছে গিয়ে অনুরোধ কর, একটা চাকরির ব্যবস্থা করে দিবে, কিন্তু না, তা তো তুমি করবে না। যখন আমার কথা শুনবে না, তাহলে আমার থেকে পরামর্শ চাইছো কেন? যা ইচ্ছে তাই করো। বিশ্বাস কর, তুমি বাঁচো মরো তাতে আবার কিচ্ছু যায় আসে না। এখন তোমাকে দেখলেই আমার বিরক্ত লাগে। তিশান নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, যদি কখনো খবর পাও মা যে রাস্তায় কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমি মরে গেছি, তবে সেদিনও তুমি কেঁদো না। আর যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করছো, সেদিনও তুমি নীরবই থেকো। কেননা সেদিন তোমার বড়লোক চাকরি করা ছেলে মরবে না, মরবে তোমার এক বেকার ছেলে। আর বেকারদের মৃত্যুতে কাঁদতে নেই, সেটাও লস। তোমার কাছে একটা অনুরোধ করছি, তুমি যেমন প্রায় আমাকে বলো না
মরিস না কেন? এবারে এই কথাটা তোমার মোনাজাতে চেয়েও, মায়ের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। কথাটা বলে তিশান বাইরে বেরিয়ে গেল। বিথিও চুপচাপ নিজের ঘরে চলে গেল। মিনা বেগম আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, না খেয়ে ছেলেটা বেরিয়ে গেল, এখন এভাবে না বললেও পারতেন। তোয়াফেল শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, যেতে দাও ওকে। বুঝতে হবে যে এই পৃথিবীতে নিজের আর বাবার টাকা ছাড়া কারো টাকা আপন হয় না। একমাত্র বাবাই বসিয়ে খাওয়ায়, ভাই ভাবি কখনো বসিয়ে খাওয়াবে না। অন্ধকার রাস্তায় দুই বান্ধবী গল্প করছে আর হারছে। বাড়ি ফেরায় তাদের কোনো তাড়া নেই, না কেউ তাদেরকে বাড়ি ফেরার জন্য তাড়া দিয়েছে। অবশ্য দেবেই বা কে? ওদের তো কোনো পরিবারই নেই। এটা অবশ্য ওদের দুজনের রোজকার যাতায়াতের পথ, কিন্তু এত রাত কখনো হয়নি। রাস্তার ধারে কোনো ল্যাম্পপোস্টও নেই। অন্ধকারের মধ্যে রাস্তার দুধারে গাছগুলোকে ভয়ঙ্কর লাগছে দেখতে। মনে হচ্ছে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। বেশ একটা গা ছমছমে পরিবেশ। এত রাতে এই রাস্তা দিয়ে হাঁটতে স্বাভাবিকভাবেই যে কারোরই ভয় করার কথা। ভূত প্রেতের ভয় না থাকলেও ছিনতাইকারীর ভয় থাকবেই, কিন্তু প্রভা কিংবা সৌমির সেসবের কোনো ভয় নেই। মরার ভয় ওদের দুজনেরই নেই। কিন্তু তাই বলে এমন না যে ওরা বাঁচতে চায় না। ওরা বাঁচতে চায়, নিজেদের মতন করে নিজেদের জীবনটা কাটাতে চায়, এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে চায়। কিন্তু এই যে কোনো পিছুটান নেই, সেজন্য জীবনটা হারানোর ভয়ও নেই। সন্ধ্যাবেলা অনাথ আশ্রমে গিয়েছিল দুজন। সপ্তাহে অন্তত একদিন দুজনেই সময় বের করে অনাথ আশ্রমে যায়। ছোটবেলা থেকে যে পরিবেশে বেড়ে উঠেছে সেই পরিবেশটা দুজনের কাছে খুব প্রিয়। সেখানকার মানুষগুলো ওদের কাছে ভীষণ প্রিয়। টিউশন পড়িয়ে অনেক দিন থেকে দুজন একটু একটু করে টাকা জমাচ্ছিল একদিন অনাথ আশ্রমের বাচ্চাদের বিরিয়ানি খাওয়াবের জন্য। অবশেষে পর্যাপ্ত টাকা দুজনেই মিলে জমা করতে পেরেছে বলে এসেছে যে কাল দুপুরে সব বাচ্চাদের ওরা বিরিয়ানি খাওয়াবে। সে বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে গল্প করতে করতে কখন রাত হয়ে গিয়েছে সেই খবর তাদের কারোরই ছিল না। সেজন্য ফিরতে দেরি হয়ে গেল। গল্পের মাঝে সৌমি প্রভাকে উদ্দেশ্য করে বলল, এই প্রভা, চল না, আজকে আমরা বাইরে থেকে কিছু খাই, টাকা তো আছে। খাবি? কিন্তু কাল যদি আবার টাকা কম পড়ে তখন কি করব? আরে চিন্তা করিস না, কাল সকালে একটা টিউশনের টাকা পাবো, কম হলে সেখান থেকে দিয়ে দিব। সৌমির কথা শুনে প্রভার মুখেও হাসি ফুটে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাহলে চল, হোটেল থেকে খাবার প্যাক করে বাড়ি নিয়ে গিয়ে আজ আমরা পার্টি করব। প্রভা কথাটা বলতেই দুই বান্ধবী উল্লাসে মেতে পড়ল। ওদের আনন্দ উল্লাসের মাঝেই হুট করে প্রভার কাঁধ থেকে কেউ একটা টান দিয়ে ব্যাগ নিয়ে দৌড় দিল। দুজনে একযোগে সাহায্যের জন্য চিল্লিয়ে উঠল। কিন্তু এমন নির্জন পরিবেশে এই রাতের সময় সাহায্য পাওয়া অসম্ভব প্রায়। দুজনেই চোরের পেছনে দৌড় লাগালো। বেশি দূর দৌড়াতে হলো না ওদের, কেননা তার আগেই দেখলো ছিনতাইকারীকে কেউ একজন ধরেছে। দুজনেই তড়িঘড়ি করে লোকটার কাছে এগিয়ে গেল। ভাইয়া, চোরটা আমার ব্যাগ দিয়ে পালাচ্ছিল, ওকে ছাড়বেন না। প্রভা কথাটা বলতেই তিশান বেশ কয়েকটা কিলঘুষি মারল চোরকে, সাথে গালাগালিও করল। মারতে মারতে হিংস্র কণ্ঠে চোরকে উদ্দেশ্য করে বলল, অন্যের টাকা নিয়ে পালাচ্ছিস, নিজে এত বড় দামড়া হয়ে কি করিস? লজ্জা করেন অন্যের জিনিস নিয়ে পালাতে? ওরা দিনরাত এক করে খেটে টাকা জমা করবে, আর তোরা সেটা নিয়ে আয়েশ করবি কেন রে? আল্লাহ তোর হাত পা দেয়নি? এদিকে তিশানের মারের গতি বাড়তে দেখে প্রভা আর সৌমি দুজনেই ভয় পেল। তিশানকে থামার জন্য অনুরোধ করল, কিন্তু তিশান যেন নিজের মধ্যে নেই। মনে হচ্ছে অন্যের রাগ ছিনতাইকারীর উপর ছাড়ছে। সৌমি ভীষণ ভয় পেল। গুটিসুটি হয়ে প্রভার পেছনে গিয়ে দাঁড়ালো। প্রভাকে বেশ অনেকটা সময় অনুরোধ করার পর অবশেষে তিশান থামল। তিশান ব্যাগটা কেড়ে নিয়ে প্রভার হাতে দিল। একটু ছাড়া পেতেই চোরটা দিল দৌড়। ব্যাগটা হাতে নিয়ে যেন প্রভা আর সৌমি দুজনেই নিজেদের প্রাণ ফিরে পেল। কত কষ্ট করে নিজেরা না খেয়ে একটু একটু করে এতগুলো টাকা জমা করেছে। আজকে দুজনের টিউশন থেকে পাওয়া টাকাও ছিল ব্যাগে। সৌমি তো খুশিতে কেঁদেই ফেলল ব্যাগটা ফেরত পেয়ে। একদম ব্যাগটাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে কাঁদল। হুট করে তিশান ধমক দিয়ে দুজনকে উদ্দেশ্য করে বলল, এত রাতে এই রাস্তায় দুটো মেয়ে একা একা কি করছে? ও একা জন্য ব্যাগ নিয়ে দৌড় দিয়েছিল। যদি দলবল নিয়ে আসতো তাহলে অন্য কিছু করার উদ্দেশ্য হতো। এত বড় হয়েছ, সামান্য এই বুদ্ধিটুকু মাথায় নেই? তিশানের ধমকের প্রেক্ষিতে সৌমি কিছু বলার সাহসে পেল না। প্রভা আমতামতা করে ধীর গলায় বলল, আসলে ভাইয়া, এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিনই যাতায়াত করি,
কিন্তু আজকে কিছু কাজের জন্য একটু দেরি হয়ে গিয়েছিল ফিরতে। প্রতিদিনই যখন যাতায়াত করো তাহলে তো আরও ভালো করে জানার কথা যে রাতের বেলা এই রাস্তাটা কতটা খারাপ। বাড়িতে কাউকে ফোন করে একটু বাইরে এগিয়ে আসতে বলতে পারোনি? ব্যাগটা তো এমনভাবে ধরে আছো যেন সোনার খনি লুকিয়ে রেখেছো। আর মাঝে এতই যখন মূল্যবান সম্পদ, তাহলে সেটা একটু সাবধানে রাখার ব্যবস্থা তো করতে হয়। তিশানের কথার প্রেক্ষিতে প্রভা হালকা হেসে বলল। বাড়িতে তো কেউ নেই ভাইয়া, কাকে ডাকবো? প্রভার কথার প্রেক্ষিতে তিশান ভ্রুকুচকে প্রশ্ন করল। হোস্টেলে থাকো এখানে? না ভাইয়া, বাড়ি ভাড়া নিয়ে থাকি। বাসা কোথায়? জানি না ভাইয়া। তিশান মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল। নিজের বাড়ির ঠিকানা জানো না, এটা কোনো কথা? ছোট বাচ্চা তো নও তোমরা। নিজের বাড়ি নেই, বাড়ির ঠিকানা জানবো কি করে? প্রভার কথায় তিশানের মাথাটা ঘুরে উঠল। একেই তো খিদেতে পেটটা চোচো করছে, তার উপর আবার প্রভার হেয়ালি করা কথাবার্তা, সব মিলিয়ে তিশানের মাথাটা একটু গরম হলো। খোলসা করে একটু আমায় বলো তো, তোমাদের সমস্যা কি? আকাশ থেকে তো টপকাও নেই, একেই তো খিদেতে মরছি, তার উপর আবার তোমাদের এসব জ্বালানো কথাবার্তা। আসলে ভাইয়া আমরা দুজনেই অনাথ আশ্রমে বড় হয়েছি। এখন একটা বাড়ি ভাড়া নিয়ে দুজনে থাকি, সেটাও নিজের বাড়ি না। আমাদের বাবা মা কোথায় থাকেন, আদৌ এখন বেঁচে আছেন কিনা, সেসব কিছুই আমরা জানি না। সেজন্য নিজের বাড়ির ঠিকানাটাও আপনাকে বলতে পারলাম না। আর ঠিক এই কারণেই ফোন করে কাউকে এগিয়ে আসতে বলতে পারিনি। আমাদের দুজনের, আমরা দুজন ছাড়া আর কেউ নেই। প্রভার কথায় তিশানের খুব খারাপ লাগলো। না জেনে শুনে হয়তো একটু বেশি রেগে কথা বলে ফেলেছে ওদের সাথে। অপরাধী কণ্ঠে বলল। সরি, তোমাদের সম্পর্কে না জেনে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। আরে না না ভাইয়া, ক্ষমা কেন চাইছেন? আপনি ক্ষমা চাওয়ার মতো কিছুই বলেননি। আমরা তো আপনার কাছে কৃতজ্ঞ, বিশ্বাস করুন ভাইয়া। আজ যদি ব্যাগটা চুরি হয়ে যেত তাহলে সব থেকে বেশি কষ্ট পেতাম নিষ্পাপ বাচ্চাগুলোর মুখে একটু খাবার তুলে দিতে না পারার আফসোসে। আপনার এই উপকারের কথা সারা জীবন মনে থাকবে আমাদের। তিশান হালকা হাসলো। এই প্রথম সৌমি সাহস করে তিশানকে বলল। হ্যাঁ ভাইয়া, আপনি আমাদের অনেক উপকার করেছেন। এবার একটা রিকোয়েস্ট রাখবেন? হুট করে সৌমি কথাটা বলায় প্রভা নিজেও একটু ভরকালো। তিশান ভ্রুকুচকে প্রশ্ন করল। কি? আসলে ভাইয়া, আপনি আমাদের এত উপকার করলেন, তাই আমরা আপনাকে একটা ট্রিট দিতে চাই। আর আপনি তো বললেন আপনার ক্ষুধা লেগেছে। সৌমির কথায় সায় জানিয়ে প্রভা বলে উঠল। হ্যাঁ ভাইয়া, চলুন না, আমাদের খুব ভালো লাগবে। তিশান সন্দেহী গলায় বলল। কি দুজন আবার আমাকে অপহরণ করবে না তো? এত জোর করছো কেন? তিশানের এবারের প্রশ্নের উত্তরটা সৌমি দিল। অপহরণের উদ্দেশ্য তো থাকে টাকা চাওয়া। হ্যাঁ, আমরা তো এত টাকা দিয়ে কি করব বলুন? মানুষ ভবিষ্যতের জন্য টাকা জমায়, আর আমাদের দুজনের তো ভবিষ্যতের কোনো ঠিক নেই। যেখানে জীবন প্রতিই মায়া নেই, সেখানে টাকা দিয়ে কি করব? সৌমির বলা কথাটা তিশানের বেশ ভালো লাগলো। সত্যিই তো, জীবনের প্রতি যত মায়া না থাকে তাহলে টাকার প্রতি আর কিসের নেশা। এমনিতেও আমাকে অপহরণ করলেও কিছু হবে না, নিজের পকেটে 10 টাকা আছে। বাড়িতে ফোন করলে বলবে ওকে মেরেই ফেলো। এমনিতেও আমাকে কোনো কাজে আসে না, তাও টাকা দিতে পারবে না। কথাটা বলে তিশান নিজেই শব্দ করে হেসে উঠল। এই নির্মম সত্যগুলো কি সুন্দর হাসতে হাসতে বলে ফেলল সে। জীবনটা তার দুঃখ ভরা, তবুও সে হাসতে চায়, প্রাণ খুলে হাসতে চায়। কিন্তু তিশানের সে সাহস কারো যেন ঠিক সহ্য হয় না। বেকারদের বুঝি প্রাণ খুলে হাসার অধিকারও নেই। আর কি খাবেন ভাইয়া বলুন? প্রভার প্রশ্নের প্রেক্ষিতে তিশান কৌতুকপূর্ণ কণ্ঠে বলল। আরও খাওয়াবে? তোমরা দুজন তো দেখছি ভালোই বড় লোক। খেলেন তো একটা রোল। এত বড় একটা মানুষ একটা রোল খেলে কি হয়? দেশ তবে 1 প্যাকেট সিগারেট কিনে দাও। কি? তিশান সিগারেট চাওয়ার সাথে সাথে প্রভা আর সৌমি দুজনে একযোগে চিৎকার করে উঠল। কি বলে? দুজনের অভিব্যক্তি দেখে মনে হলো যে তিশান খুব বড়সড় কোনো অন্যায় আবদার করেছে। তিশান নিজেও চমকে উঠে বলল। কি? আপনি সিগারেট খান? শুধু খাই না, তা না খেলে আমার পেটের ভাত হজম হয় না। অসম্ভব ভাইয়া, আমরা কখনোই জেনে শুনে আপনাকে সিগারেট কিনে দিতে পারবো না। আপনি অন্য যা ইচ্ছে খেতে চাইবেন আমরা তাই খাওয়াবো আপনাকে। কিন্তু ভাইয়া, তাও প্লিজ আপনি সিগারেট খাবেন না। প্রভার কথার প্রেক্ষিতে তিশান গাছাড়া ভাব নিয়ে বলল। আজ না হয় আটকালে, কিন্তু প্রতিদিন তো আর তোমাদের সাথে দেখা হবে না। কাল সকালে উঠে আমি আবার সিগারেটের প্যাকেট নিয়ে বসবো, তখন কি করবে? সৌমি অনুরোধ করে বলল। এমনটা করবেন না ভাইয়া।
আপনি জানেন সিগারেট আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকারক? এটা ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি সিগারেট খেয়ে যে ধোঁয়া ছাড়েন, সেটার জন্য আরও অনেকের ক্ষতি হচ্ছে। তারপর তো এটা হারাম, জেনে শুনে কেন এমনটা করছেন? সৌমির কথায় তাল মিলিয়ে প্রভাও বলল, সৌমি একদম ঠিক বলেছে ভাইয়া। আপনার পুরো জীবন এখনো পড়ে আছে। আপনি দেখতে এত সুন্দর, অনেক সুন্দর একটা বউও পাবেন। কিন্তু যদি ভাবি শোনে যে আপনি সিগারেট খান, তাহলে বিয়ে নাও করতে পারে। তাই বলছি, সুন্দরী বউ বিয়ে করার জন্য হলেও আপনাকে সিগারেট ছাড়তে হবে। তিশান শুধু বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে ওদের দুজনের কথাগুলো শুনল। দুজনে থামতেই তিশান বলে উঠল, এতদিন জীবনের প্রতি যে মায়া ছিল না, বিশ্বাস করো, তোমাদের দুজনের কথা শুনে এখন সেই মায়া জন্মালো। এত গভীরভাবে আমি কখনো ভেবে দেখিনি। আর এই যে কোকড়া চুল, তোমার কথা শুনে মনে হলো যে এই দেশের অর্ধেক মানুষের অসুস্থতার কারণ আমি। তিশানের থেকে এমন সম্বোধন শুনে অবাক হলেও দাঁত বের করে হাসল সৌমি। ওদের দুজনকে একটু অপেক্ষা করতে বলে পাশের দোকান থেকে কয়েকটা ললিপপ কিনে এনে তিশানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এ নিন ভাইয়া, আজ থেকে বরং ললিপপ খাওয়ার অভ্যেস করুন। যখন সিগারেট খেতে মন চাইবে, ললিপপ মুখে দিয়ে রাখবেন। এটার দামও কম, সিগারেটের থেকে আরও বেশিক্ষণ খেতেও পারবেন। কথাটা বলে সৌমি পুনরায় দাঁত বের করে হাসল। তিশান নিজের হাতে থাকা ললিপপগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনটা ভালো করার জন্যই মনে হয় এই কার্টুনগুলোর সাথে দেখা হলো আজ। কেমন আছেন? আপা কি পারি? পরিচিত কোনো কণ্ঠস্বর পেয়ে পেছন ফিরে তাকাতেই প্রেরণা নির্ভয়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখতে পেল। সঙ্গে সঙ্গে ওর নিজের মুখেও এক চিলতে হাসি ফুটে উঠল। ভালো আছি, আপনি কেমন আছেন? আমার চলছে। তা এত রাতে আপনি ছাদে এলেন কি করে? আপনার বাবা ভাই আসতে দিল? জানলে তো আসতে দিত না এত রাতে, কিন্তু বাবা আর ভাইয়া কেউই জানে না, ভাবিকে বলে লুকিয়ে এসেছি। প্রিয়টার কথা শুনে নির্ভয় বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি আবার মিথ্যাও বলতে পারেন? আপনি এত সাহসী কবে থেকে হলে যে নিজের বাবা ভাইকে লুকিয়ে ছাদে এসেছেন? আমি কি ভুল শুনলাম? নির্ভয়ের এমন কথা শুনে প্রেরণার একটা অস্বস্তি হলো। হ্যাঁ, ও হয়তো নিজের বাবা মায়ের কথার অমান্য কখনো করে না, আজকেও তো করেনি। শুধু না জানিয়ে ছাদে চলে এসেছে, তাই বলে এমনভাবে বলতে হবে নাকি? এখানে সাহসীও আর কি আছে? আর ভুলই বা শুনতে যাবেন কেন? প্রেরণার কথার ভাবভঙ্গি দেখে নির্ভয় হেসে উঠল। নির্ভয়ের সেই হাসি দেখে প্রেরণার আরও বেশি অস্বস্তি হচ্ছে। নির্ভয় সেটা বুঝতে পেরে অন্য প্রসঙ্গে কথা তুলল। তা বলুন দেখি, দিনকাল কেমন কাটছে আপনার? আজকাল তো আর দেখাই যায় না। সারাদিন আপনি বাড়ির ভিতর কি করে থাকেন বলুন তো? সারাদিন কই আমি বাড়িতে থাকি? আমি তো ভার্সিটিতে যাই, সময় পেলেই ছাদেও আসি। আমি তো মাঝে মাঝে আপনাদের ফ্ল্যাটেও যাই নাবিলের সাথে গল্প করতে, কিন্তু আপনারই তো খোঁজ থাকে না। সারাদিন আপনি কোথায় থাকেন বলুন তো? আমি ওই আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই। ওদের সাথে আড্ডা দিতে দারুণ লাগে। আপাতত এছাড়া আর কিছু ভালো লাগে না। অবশ্যই আপনাকে বা কেন বলছি, আপনার তো এসব বন্ধু টন্ধু নেই, আপনি এখন বুঝবেনও না। আপনার জীবনটা কিন্তু বড্ড নিরামিষ। নির্ভয়ের কথা শুনে প্রেরণা উদাস কণ্ঠে বলল, একদম ঠিক বলেছেন। সত্যি আমি এসব আনন্দের মানে বুঝি না। আমার তো তেমন ভালো কোনো বন্ধু নেই। ভার্সিটিতে দুই একজন আছে, ওদেরকে নামমাত্র বন্ধুই বলা চলে। জানেন, আমার খুব ইচ্ছে আমার একটা অনেক বড় ফ্রেন্ড সার্কেল হবে। আমরা একসাথে ঘুরতে যাব, সারাদিন আনন্দ করব, কিন্তু সেসব হয়ই না। আপনি চাইলেই সব সম্ভব। প্রেরণা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কিভাবে? আপনি চাইলেই তো আপনার বন্ধু হবে, তাই না? বন্ধু হয় ঠিকই, কিন্তু বেশি দিন তো থাকে না। আমার ফ্রেন্ড সার্কেলে যোগ দিতে পারেন। ওরা মরবে তবু নিজের বন্ধুকে ছাড়বে না। কিন্তু ভাইয়াকে কে বোঝাবে? ভাইয়া যদি শোনে তাহলে আমাকে প্রচুর বকবে। ভাইয়া এসব একদম পছন্দ করে না। আসলে আমাকে যে একদমই নিষেধ করে তেমনটাও না। ভাইয়া বলে বন্ধুদের নিয়ে যা আনন্দ করে বাড়িতে করতে, কিন্তু আমার বন্ধুগুলো এমন হয় যে বাড়িতে কিছু করতেই চায় না, সবসময় শুধু এই জায়গা ওই জায়গায় ঘোরাঘুরির জন্য। আর আমার বন্ধু থাকেই না। আমার গ্যাংয়ের সাথে একদিন আপনার আলাপ করিয়ে দেব, দেখবেন ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি কেমন? এই সময় করে বাবা আমার ঘরে আসে প্রতিদিন, আমায় না পেলে চিন্তা করবেন। কথাটা বলে প্রেরণা চলে যেতে নিলে নির্ভয় পেছন থেকে বলে উঠল, আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন তাই না? ওনার কোনো কথা অমান্য করেন না? প্রেরণা পেছন ফিরে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলে বলল, হ্যাঁ, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। আমি সবার থেকে বেশি আমার বাবাকে ভালোবাসি, কারণ আমার বাবা আমাকে সব থেকে বেশি ভালোবাসে।
আর আমি জেনে শুনেই কখনো আমার বাবার কথা অমান্য করব না। আমি নিজ থেকে আমার বাবাকে কখনোই কষ্ট দিতে পারবো না। যদি উনি অন্যায় কিছু করতে বলেন তা ওনার কথা শুনবেন। প্রিয়না আত্মবিশ্বাসের সাথে বলল, আমি জানি আমার বাবা কখনো কোনো অন্যায় করতে পারে না। আমার বাবা ওয়ার্ল্ডের বেস্ট বাবা, তাই আমি চোখ বন্ধ করে আমার বাবার সব কথা মেনে নিতে পারি। আমার জীবনে আমার বাবার কথার গুরুত্ব সব থেকে বেশি। আসছি। কথাটা বলে প্রিয়না চলে গেল। নির্ভয় পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন জ্বালালো। নিমিষের মাঝে সিগারেটটা শেষ করে ফেললো। পুড়ে যাওয়া সিগারেটটার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এই সিগারেটটা ঠিক যত তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে গেল তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি আপনাকে ভালোবেসে আমার হৃদয়টা পুড়ে গেছে। ছাইটুকু কি আপনি যত্ন করে নিজের কাছে রেখে দিবেন, নাকি আমার চোখের জলে সেগুলো ভেসে যাবে অপ্সরা? কারো কণ্ঠস্বর পেতে নির্ভীক সেদিকে ফিরে তাকালো। নির্ভীক তখন সারা রুম জুড়ে নিজের একটা বই খুঁজতে ব্যস্ত। সামিয়াকে এক নজর দেখে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বয়সেও তোমার থেকে বড়, সম্পর্কেও ভাইয়া বলে ডাকতেই পারো। সামিয়া মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, তুমি কি আমার ভাই নাকি যে তোমাকে ভাইয়া বলে ডাকতে যাব? আমার ভাই আছে, ওকে আমি ভাইয়া বলে ডাকবো। দুজনের জন্মদাতা যেহেতু এক, তাহলে সেই সূত্র ধরে আমাদের সম্পর্কটা ভাই বোনেরই হয়। যে কোনো সম্পর্ককে সম্মান করতে শেখো। এত জ্ঞানের কথা না বলে চুপচাপ বাইরে এসো তো, ভালো লাগে না। তোমার এত জ্ঞানের কথা শুনতে সবসময় ভালো লাগে না, বিরক্তিকর। কথাটা বলে সামিয়া চলে যেতে নিলে নির্ভীক ওকে থামতে বলল। বিরক্তিতে নাক মুখ কুঁচকে পেছন ফিরে তাকিয়ে সামিয়া বলল, আবার কি হলো? তুমি কি আমার ঘর থেকে কোনো বই নিয়েছো? আমি নিইনি, মাকে আনতে বলেছিলাম, মা দিয়ে এসেছিল। কোথায় সেটা? আমি পড়ার জন্য নিয়ে গিয়েছিলাম, ভুল করে হাত লেগে বইয়ের উপর পানি পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, তাই ফেলে দিয়েছি। নির্ভীকের অভিব্যক্তি এখনও স্বাভাবিক। সামিয়া বোঝার চেষ্টা করছে যে নির্ভীক রাগলো কিনা, কিন্তু নির্ভীকের অভিব্যক্তি দেখে ওর বোঝার ক্ষমতা হলো না। বরাবরই নির্ভীক সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পছন্দ করে। কোনো বিষয় নিয়ে তার যতই রাগ লাগুক না কেন, সে কখনোই সেই রাগের বহিঃপ্রকাশ সামান্যের মানুষটার ওপর করতে পছন্দ করে না। অবশ্য মাঝে মাঝে ব্যতিক্রম হয়। যদি ব্যাপারটা ওর বন্ধু মহলের সাথে জড়িত থাকে তাহলে মাঝে মাঝে রাগের বহিঃপ্রকাশ ঘটে। স্বাভাবিক কণ্ঠে সামিয়াকে বলল, বইটা আমার ছিল, নেয়ার আগে আমার থেকে অনুমতি নেয়ার কি দরকার ছিল না তোমার? আর অন্যের জিনিস নিলে সেটাকে যত্ন করে রাখতে হয়, জানো না তুমি? এই নিয়ে আমার 4টে বই তুমি নষ্ট করলে। আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারি সামিয়া, যে তুমি এগুলো ইচ্ছে করে করো। বই আমার শখের জিনিস, আমি নিজে কষ্ট করে নিজের সেই শখটা পূরণ করি। অনুরোধ রইল, আমার এই শখের উপরে আঘাত করো না। নিজের দোষ সামিয়া অস্বীকার করে বলল, অযথা আমার উপর দোষ দিলেই হলো নাকি? আমি মোটেও ইচ্ছে করে তোমার বই নষ্ট করি না। দাঁড়াও, মাকে গিয়ে এক্ষুনি বলছি তুমি আমার নামে আজ বাজে বাজে কথা বলেছো। কথাটা বলে সামিয়া ঘর থেকে বেরিয়ে গেল। নির্ভীক আর এই নিয়ে বেশি ভাবলো না। আপাতত সে পড়াশোনা ব্যতীত আর কোনো কিছু নিয়েই ভাবতে চায় না। কিন্তু নির্ভীক ভাবতে না চাইলেও বাড়ির মানুষজন ওকে ভাবতে বাধ্য করবে, যার ফলস্বরূপ এখন বাইরে থেকে নির্ভীকের ডাক পড়েছে। নির্ভীক বুঝতে পারলেও আজ আবারও একটা অশান্তি হবে। সেই সাথে ও এটাও বুঝলো যে আরও একটা দিন ওকে খালি পেটে কলেজে যেতে হবে। ডেকেছিলেন বাবা? নির্ভীকের কণ্ঠস্বর পেয়ে সামিউল চৌধুরী খাওয়া ছেড়ে ছেলের দিকে তাকালেন। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কলেজ যাচ্ছ? হ্যাঁ, আপনার কিছু বলার থাকলে বলুন, না হলে আমার দেরি হয়ে যাচ্ছে। 4,000 টাকা লাগবে, সামিয়াদের কোচিং থেকে পিকনিকে যাচ্ছে সেজন্য। নির্ভীক প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, পিকনিকে যাওয়ার জন্য 4,000 টাকা লাগবে? বাংলাদেশের বাইরে নিয়ে যাচ্ছে নাকি ঘুরতে? নির্ভীকের কথা শুনে পাশ থেকে সামিয়া ঝাঁঝালো গলায় বলে উঠল, পিকনিকে যাব, আমার একটা ভালো জামাও নেই, নতুন একটা জামা কিনতে হবে, সেজন্য টাকা লাগবে। নির্ভীক সামিয়াকে কিছু না বলে সরাসরি নিজের বাবাকে উদ্দেশ্য করে বলল, এত টাকা আমার কাছে এখন নেই। এত টাকা কেন? আমার কাছে বর্তমানে 100 টাকাও নেই। আপাতত আপনি একটা ব্যবস্থা করুন, আমি টাকা পেলে দিয়ে দেব। সামিউল চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, আমার কাজ থাকলে কি আমি তোমাকে বলতাম নাকি? নেই জন্যই তো বলছি। আর টাকা নেই কেন? এত তাড়াতাড়ি সব টাকা খরচ করে ফেললে? 2টো টিউশন ছেড়ে দিয়েছি, সেজন্য এই মাসে টাকা একটু কম পেয়েছি। আমি বললাম তো আপনাকে, এখন ব্যবস্থা করে নিন, সামনের মাসে আমি দিয়ে দেব। আমার কাছে না থাকলে এখন কি করতে বলছেন? টিউশন ছেড়ে দিয়েছেন কেন জমিদার পুত্র?
নির্ভীক নিজের সৎ মায়ের দিকে তাকালো। চোখে মুখের অবস্থা এখনও তার স্বাভাবিক। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি একটা মানুষ, রোবট না। আমারও বিশ্রামের দরকার হয়। এত টিউশন একসাথে চালাতে পারছিলাম না। আর তাছাড়া ওদের ব্যবহারও ভালো ছিল না। সম্মানের সাথে কাজ করতে পছন্দ করি আমি। ববিতা বেগম ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, কি এমন কাজ করেন আপনি যে এত সম্মানের আশা করেন? টাকা কামাতে গেলে একটু এরকম দু একটা কথা হজম করতেই হয়। ভাব দেখে তো মনে হয় এখনো সেই জমিদারি রাজত্ব আছে। পকেটে 100 টাকা নেই, তার আবার দেমাগ। ছিল তো একসময় জমিদারি রাজত্ব। আসলে কি বলুন তো, রক্তে থেকে গেছে সেসব। এখনো সেজন্য ছ্যাঁচড়ামো স্বভাবটা আমার মাঝে নেই। কিন্তু কি করার, কিছু মানুষের বদনজরের জন্য আজ এই অবস্থা। ববিতা বেগম তেলে বেগুনিয়ে জ্বলে উঠে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলে কিন্তু আমাকে আর আমার ছেলে মেয়েকে উদ্দেশ্য করে এই কথাটা বললো। তুমি কিছু বলবে না? উনি আজ আমায় কিছুই বলবেন না, কেননা আজ আমি ওনার কাজে আসব। বৃথা আশায় আছেন যে আজ উনি আমায় ইচ্ছা মতো গালি শোনাবেন। এই প্রথম নির্ভীকের অভিব্যক্তির মাঝে একটু বদল দেখা গেল। সামিউল চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে কথাটা বলল। নির্ভীকের কথার সত্যতা বুঝতে পেরে দুজনেই চুপ করে গেলেন। নির্ভীক আবারও হাসল। নিজের বাবা কিনা যখন টাকার দরকার হয় তখন ছেলের সাথে ভালো ব্যবহার করেন। কথাটা হাস্যকর শোনালেও এটাই বাস্তব। আপাতত কোনো ব্যবস্থা করে দিন, আমি সামনের মাসে দিয়ে দেব। কথাটা বলে নির্ভীক চলে যেতে নিলে সামিউল চৌধুরী ফের বলে উঠলেন, কোথা থেকে একটা দাঁড় নিয়ে ব্যবস্থা করে দাও আমায়। যদি কোনো জিনিস সামর্থ্যের বাইরে হয় তাহলে সেটা করতে হবে কেন? সামিয়া, তুমি তোমার বাবার আর্থিক অবস্থা জানো না? এমন পরিস্থিতিতে তোমার পিকনিকের জন্য কি 4,000 টাকা খরচ করা মানায়? আর তাছাড়া তোমার কোচিং এর জায়গাটা কিংবা ওখানকার পরিবেশ একদমই ভালো না। ওখানকার ছেলেগুলো কিন্তু একটু সুবিধার না। ওদের সাথে পিকনিকে যাওয়ার প্রয়োজনটা কিসের? স্কুল থেকে পিকনিকের আয়োজন করুক তখন যেও, কোচিং এরটাতে যেতে হবে কেন? সামিউল চৌধুরী কিছু বলতে নেবেন তার আগেই ববিতা বেগম ওনাকে উদ্দেশ্য করে বলল, তোমার ছেলের দেমাগ দেখেছো? সামান্য কটা টাকা চেয়েছোর জন্য আমার মেয়ের যাওয়াটাই বন্ধ করে দিতে চাইছে। আমি তোমাকে বলছি ওর কাছে টাকা ঠিকই আছে, কিন্তু এই যে তুমি আগে বলে দিয়েছো যে আমার মেয়ের পিকনিকের জন্য টাকাটা চাইছো, সেজন্য আর দিতে চাইছে না। চিনি না ওকে আমি, শয়তান ছেলে একটা। নির্ভীক নিজের প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বের করলো। চামড়ার মানিব্যাগটাও ছিঁড়ে গেছে। মানিব্যাগের ভেতর থেকে 3টে 20 টাকার নোট, একটা 10 টাকার নোট আর কয়েকটা কয়েন বের করে সেগুলো ববিতা বেগমের সামনে মেলে ধরে বলল, এই কয়টা টাকাই আছে আমার কাছে, এগুলো কি নেবেন? রেখে দিন। নির্ভীক ডাইনিং টেবিলের ওপর টাকাগুলো রেখে খালি মানিব্যাগ পকেটে ঢুকিয়ে বেরিয়ে এলো। পেটে খিদে, গায়ে বল নেই, মাথার উপর সূর্যের তাপ। এক পা হাঁটার জন্য ওর শরীরটা আর সায় দিচ্ছে না। পকেটে টাকাও নেই। নির্ভীক কী করবে ভেবে পাচ্ছে না। ওর ভাবনার মাঝে হুট করে পায়ের সামনে কেউ একজন বাইকের ব্রেক কষল। নির্ভীক চমকে দুকদম পিছিয়ে গেল। মাথা তুলে আগন্তুকের দিকে তাকাতেই দুটো পরিচিত মুখ দেখতে পেল। না চাইতেও দুটো মুখ দেখে নির্ভীকের মুখে হাসি ফুটে উঠল। স্বস্তি পেল। তিশান বাইক থেকে নামলো, কিন্তু উৎসব নামলো না। হেলমেটটা খুলে তীক্ষ্ণ নজরে আগাগোড়া একবার ভালোভাবে নির্ভীককে পর্যবেক্ষণ করলো। প্রতিদিনকার মতোই একটা শার্ট প্যান্ট পরেছে, কাঁধে সেই একই ছেঁড়া ছুড়ো ব্যাগটা ঝুলছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে শরীরটা ভীষণ দুর্বল। ফর্সা মুখটা কালো হয়ে উঠেছে। উৎসব ভ্রুকুচকে প্রশ্ন করলো, খালাম্মা মনে হয় আজকেও সকাল সকাল তাণ্ডব শুরু করেছিলে, তাই না? নির্ভীক স্মিত হেসে বলল, সে তো রোজই করে, এ আবার নতুন কি? না, এবার মনে হচ্ছে খালাম্মাকে ভালো মতো একটা ডোজ দিতেই হয়। আজকাল একটু বেশি ঝামেলা পাকাচ্ছে। থুর, বাদ দে তো। তার আগে বল, তোরা দুজনে এই রাস্তায় কি করছিস? পাশে দাঁড়ানো তিশান কৌতুকপূর্ণ গলায় বলে উঠল, আর বলো না ভাইয়া, নিশ্চিন্ত মনে বসে যে সিগারেটে একটা টান বসালাম, অমনি এই ছেলে কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে বলল যে ওর নাকি ভালো লাগছে না। মানে এক জায়গায় চুপচাপ বসে থাকতে ওর ভালো লাগছে না, কিছু নাকি উৎফট করতে মন চাইছে। তো আমি বললাম, তবে চলো। হ্যাঁ ভাইয়া, কোন বিষয়ে কনে কে হাগিয়ে নিয়ে আসি। আপাতত এর থেকে উৎফট কোনো কাজের চিন্তা আমার মাথায় আসছে না। আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু পথে মধ্যেই তুমি আমাদের বাধা হয়ে দাঁড়ালে। ফলস্বরূপ আজকের জন্য আমাদের এই উৎফুট কাজ এখানেই সমাপ্ত করতে হলো। তিনজনে এসে একটা টঙের দোকানে বসলো। তিশান পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে নির্ভীকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও ভাইয়া, তোমার টাকা। প্রয়োজনের সময় ধার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই টাকা আমায় দিয়ে দিচ্ছ? তুমি চলবে কি করে? রেখে দাও, আমায় পরে দিও। আরে নাও তো, পকেটে আরো 1000 খানেক টাকা আছে।
তিশানের কথা শুনে উৎসব বিস্ময় ভরা কণ্ঠে বলল, আরে ভাই, তুমিও কি বড় লোকের বাচ্চা হয়ে গেলে নাকি? হ্যাঁ, রাত বিরতের মাঝে এত টাকা কই পেলে? তিশান মুচকি হেসে বলল, আমাদের জীবনটা হয় বড় অদ্ভুত। কখন কে আপন হয়, কে পর হয়, কিছুই বোঝা যায় না। রাতের বেলা এক মুঠো খাবারের জন্য বাবা অনেক কথা শোনালো। বললো আমি মরলেও নাকি তার কিছু চাই আসে না। অথচ সকালবেলা হাতে 2000 টাকা গুঁজে দিয়ে বলল বাইরে যেন ভালো মন্দ কিছু খেয়ে নেই। তিশানের কথাটি শুনে নির্ভীকের নিজের জীবনের কথা ভেবে বড্ড আফসোস হলো। তিশানের বাবা অন্তত ভাবেন নিজের ছেলের কথা, জানেন যে বাড়িতে ছেলের খাওয়া নিয়ে সমস্যা, সেজন্য বলেছে বাইরে খেয়ে নিতে। অথচ নির্ভীক যে সকালে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো, তার বাবা একটাবার খোঁজ করল না, খাবার সময় কখনো ডাকেও না, কখনো জিজ্ঞাসাও করে না যে খেয়েছি কি না। অথচ একটা সময় ছিল যখন নির্ভীক নিজের বাবা মার পাশে বসে খুব আরাম করে খাবার খেত। খাবার টেবিলে তখন হরেক রকমের পদ থাকতো। নির্ভীকের মা ওর পছন্দ মতো সব খাবার বানিয়ে দিত, যত্ন করে তুলে খাইয়েও দিত। আর পরিস্থিতি আজ ওকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তিনবেলা এক মুঠো খাবার জোটাও দায় হয়ে পড়েছে। নির্ভীককে ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে উৎসব ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে প্রশ্ন করল। কি ভাবছিস? নির্ভীক মুখে একটা মিথ্যে হাসি ফুটিয়ে তুলে বলল, কিছু না। তোরা কিন্তু এখনো আমায় বললি না যে এই রাস্তায় তোরা কি করছিলি। আরে ভাই, তোর কথা খুব মনে পড়ছিল। কেন জানি মনে হচ্ছিল তুই ঠিক নেই, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। এমনিতেও তো অর্ধেক রাস্তা হেঁটে অর্ধেক রাস্তা বাসে ঝুলে ঝুলে কলেজে যাবি। সেখানে ভাবলাম আজ একটু বাইকে করে হাওয়া খাওয়াইতে খাওয়াইতে নিয়ে আসি তোকে। তোকে দেখতে পেয়ে শান্তি পেয়েছি। নির্ভীক হাসল। সত্যিই তো নির্ভীক ঠিক ছিল না। কেউ না বললেও এই ছেলেটা সব সময় নির্ভীকের মনের কথা বুঝে যায়। কিভাবে বোঝে নির্ভীক সেটাও জানে না। নিজের আপন মানুষগুলোর থেকেও সব সময় বেশি ভাবে ওকে নিয়ে। কি করে নির্ভীকের জীবনের কষ্ট দূর করা যায় সেসব ভাবে। সম্ভব হলে হয়তো নিজের সুখের বিনিময়ে হলেও নির্ভীক এর জীবনের সমস্ত দুঃখ দূর করত, কিন্তু তা সম্ভব হয় না। কেননা উৎসবের নিজের জীবনেও সুখের বড্ড অভাব। নির্ভীকের ভাবনার মাঝে তিশান বলে উঠল, জানো তো, তোমাদের দুজনের বন্ধুত্ব দেখে কিন্তু আমার খুব হিংসা হয়। আমি কিন্তু খুব চেষ্টা করি তোমাদের দুজনের মাঝে একটু ঝামেলা লাগানোর। আমি একটু দেখতে চাই ঝামেলা লাগলে তোমরা দুজন দুজনের সাথে ঠিক কি কি করতে পারো। তিশানের কথা শুনে উৎসব হো হো করে হেসে উঠে বলল, তোমার এই আশাটা এই জীবনে পূরণ হবে না। হাসরের ময়দানে দুজন সওয়াব দেওয়া নেওয়ার নিয়ে টানাটানি লাগলেও লাগতে পারি। হ্যাঁ, কিন্তু তখন দেখার জন্য তুমি সেখানে থাকবে কি না এটা নিয়ে সন্দেহ আছে। কোনো কিছু নিয়ে এত গ্যারান্টি দিতে নেই ভাইয়া। এমন কত বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে দেখলাম চোখের পলকে। এমন হাজার মানুষকে স্বার্থপর হয়ে উঠতে দেখেছি। আমি তো চেষ্টা করে পারছি না, কিন্তু আমার বিশ্বাস তোমাদের বন্ধুত্বের মধ্যে যদি কেউ ফাটল ধরাতে পারে তাহলে সেটা কোনো সুন্দরী রমণী পারবে। কেননা আমি একটা কথা বিশ্বাস করি, যে পুরুষ মানুষের জীবন গড়ার পেছনে কোনো নারীর হাত থাক বা না থাক, কিন্তু তার জীবন ধ্বংসের পেছনে কোনো নারীর হাত অবশ্যই থাকবে। আর আমার কেন যেন মনে হয় তোমাদের বন্ধুত্ব ধ্বংস হবে কোনো নারীর হাতে। কেননা বাদ বাকি যা কিছু দ্বারা তোমাদের বন্ধুত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল সে সবই ঘটে গেছে। বাকি আছে শুধু কোনো এক নারীর আগমন। নির্ভীক আত্মবিশ্বাসের সাথে বলল, পারবে না। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদের বন্ধুত্ব নষ্ট করতে কেউ পারবে না। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমার আল্লাহ এতটা নিষ্ঠুর না যে আমার জীবন থেকে সামান্য খুশিটুকুও কেড়ে নেবে। জানো তো ভাই, আমাদের দুজনের মাঝে ভালোবাসাটা এতটাই গভীর যে আমরা যদি একে অপরের থেকে নিজেদের জীবনটাও চাই, তাও কোনো প্রশ্ন ছাড়া হাসি মুখে সেটা দিয়ে দেবে। কিন্তু মেয়ে মানুষ আলাদা ভাইয়া। যে নারীকে দেখলে তোমার বুকের বা পাশে ছিনছিন ব্যথা অনুভব হয়, যে নারীর মুখে একটু হাসি দেখার জন্য তুমি দুনিয়াটা উলট পালট করে ফেলতে পারো, তার সামনে এমন বন্ধুত্ব বড্ড ফিকে হয়ে যায়। ভালোবাসা জিনিসটাই যে বড্ড হায়া। একবার প্রেমে পড়ো না, তারপর বুঝবে নারী সঙ্গ কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। ওই একজোড়া কাজল কালো চোখের মাঝে তুমি স্বর্গ খুঁজে পাবে। তা মারা খাওয়া প্রাণী, তুমিও কি খুঁজে পেয়েছিলে নাকি স্বর্গ? আর আরে আমি তো ভুলেই গিয়েছি। তুমি খুঁজে পেয়েছিলে, জন্যই তো আজ মারা খেয়ে বসে আসছো। উৎসবের কথা শুনে নির্ভীক আর তিশান দুজনেই শব্দ করে হেসে উঠল। তিশান হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, স্বর্গ খুঁজে পেয়েছিলাম কিনা জানি না,
তবে এটুকু আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে আমার ধ্বংসের পেছনে তার সেই কাজল কালো চোখ দুটোই দায়ী। না, আমি সেই চোখের মাঝে নিজের স্বর্গ খোঁজার চেষ্টা করতাম, আর না আমার জীবনের ধ্বংসলীলার সূত্রপাত ঘটত। বকুল ফুল, ও বকুল ফুল। প্রভার নামটা ধরে ডাকতেই সৌমি ওকে থামিয়ে দিয়ে বলল, আবার ওকে কেন ডাকছিস? কেন, কি সমস্যা? ওকে দেখলে আমার ইয়ে লাগে, মানে কেমন কেমন জানি লাগে। কেমন লাগে? সৌমি চটে গিয়ে বলল, কেমন লাগে বুঝিস না? একটা ছেলে যদি মেয়েদের মতো আচরণ করে তাহলে ওকে দেখলে কেমন লাগে, ইরিটেশন হয় আমার। সৌমির কথায় প্রভা হেসে ফেলল, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আমার তো ওকে খুব ভালো লাগে, খুব সহজ সরল, দেখলেই মায়া হয়। এই যুগে এত সহজ সরল মানুষ কয়টা পাওয়া যায় বলতো? হ্যাঁ জানি ওর চলাফেরার ধরন কথাবার্তা একটু মেয়েদের মতো, কিন্তু তাই বলে ওকে এইভাবে দূরে ঠেলে দেব? এই জন্যেই তো ওর সাথে কেউ কথা বলে না। আমরাও যদি অন্যদের মতো হই তাহলে আর পার্থক্য কি থাকলো বল? প্রভার কথার উদ্দেশ্যটা সৌমি বুঝলো ঠিকই, কিন্তু তাও কেন যেন নিজের মনকে মানাতে পারে না, কাছামাছু করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে গিয়ে কথা বল, আমি এখন যাব না, আমি একটু ওয়াশরুমে যাব মুখে পানি দিতে। প্রভা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সৌমি চলে গেল। এদিকে ততক্ষণে বকুল ও চলে গেছে। প্রভা এদিক ওদিক তাকিয়ে বকুলকে খুঁজলো, কিন্তু পেল না। হুট করে নিজের দল বল নিয়ে ওর সামনে ইশরাক এসে দাঁড়ালো। প্রথম দফায় প্রভা একটু চমকালো ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। ইশরাককে দেখিয়ে প্রভার যেমন ভয় হয় ঠিক তেমন বিরক্তও লাগে। ঠিক বুঝে উঠতে পারে না এই ইশরাককে। প্রভার ভাবনার মাঝে ইশরাক বলে উঠল, তুমি হাসলে কিন্তু তোমায় দারুণ লাগে সুন্দরী। তুমি সব সময় এরকম হাসবে কেমন? আর আমি অপলক দৃষ্টিতে তোমার হাসি দেখব। প্রভা কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইশরাক ওকে বাধা দিল। প্রভা বিরক্তিকর কণ্ঠে ইশরাককে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা আপনার? বারবার করে বলি যে আমার রাস্তায় আসবেন না, আমাকে বিরক্ত করা ছেড়ে দিন। বাংলা কথা বোঝেন না আপনি? আমাদের দুজনের পথ তো এক সুন্দরী। তাহলে তোমার পথে না এসে কি করে থাকি বলো তো? আর আমি বাংলা কথা বুঝি তো। তোমার কি আমায় দেখে মূর্খ মনে হয় নাকি? অসভ্য মনে হয়। বিশ্বাস করুন, আপনাকে দেখে প্রচণ্ড পরিমাণে একটা অসভ্য মানুষ মনে হয়, যার মাঝে ব্যক্তিত্ব সভ্যতা বলতে কিচ্ছু নেই। ইশরাক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমাকে সহ্য করার অভ্যাস করে নাও। বিয়ের পর সারাটা জীবন আমাকে সহ্য করে যেতে হবে তোমায়। প্রভা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমার এখনো এতটা খারাপ দিন আসেনি যে আপনার মতো একটা ব্যক্তিত্বহীন পুরুষকে স্বামী হিসেবে নিজের জীবনে জায়গা দেব আমি। যার মাঝে ভদ্রতা থাকবে, ব্যক্তিত্ব থাকবে, যাকে আমি ভালোবাসতে পারবো, তাকেই বিয়ে করব। আপনাকে কখনোই ভালোবাসা সম্ভব না। ইশরাক প্রভার দিকে দুকদম এগিয়ে এলো। ইশরাককে এগিয়ে আসতে দেখে প্রভা ভয়ে দুকদম পিছিয়ে গেল। ইশরাক বক্র হেসে বলল, একটা কথা তোমার মস্তিষ্কে গেঁথে রাখো সুন্দরী, যদি তুমি ইশরাক খানের না হও তাহলে আর কারো হতে পারবে না। এই জীবনে যদি তুমি আমার না হও, প্রয়োজনে আমি নিজ হাতে তোমার জান নিয়ে নিব, তবুও অন্য কারো হতে দেব না। ইশরাকের কথায় প্রভাব প্রচণ্ড ভয় পেল, কিন্তু সেই ভয় ইশরাককে বুঝতে দিল না। কেননা দুর্বলতা বুঝতে পারলে যে আরও বেশি করে আঘাত করবে। নিজের চোখে মুখে যথাসম্ভব কাঠিন্যতা বজায় রেখে ইশরাককে বলল, তাই কবুল, দরকার পড়লে নিজের জান দিয়ে দেব, তবুও আপনার হব না। কথাটা বলে প্রভা হনহন করে হেঁটে সেখান থেকে চলে গেল। এবার আর ইশরাক ওকে বাধা দিল না। পেছনে দাঁড়ানো একটা ছেলে এসে ইশরাককে বলল, ভাই এভাবে অপমান করে গেলে আপনি কিছু বললেন না যে? ইশরাক ছেলেটার কাঁধের উপর হাত রেখে বলল, কেন একে দেখে চলতে পারেন না? করিডোর দিয়ে হাঁটার সময় এক মোড়ে এসে অনাকাঙ্ক্ষিতভাবে সৌমি আর নির্ভয় ধাক্কা খেল। ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে সৌমির কপাল গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেল। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠে কথাটা নির্ভয়কে বলল। এদিকে নির্ভয়ের কোনো আঘাত লাগেনি। ভেবেছিল এভাবে ধাক্কা খাওয়ার জন্য সৌমির কাছে ক্ষমা চাইবে, কিন্তু সৌমির এমন কথা শুনে মনস্থির করল যে না, কোনো মতেই ক্ষমা চাইবে না, উল্টো সৌমিকেই দোষারোপ করবে। যেমন ভাবনা তেমন কাজ। মৃদু রাগী কণ্ঠে নির্ভয় প্রশ্ন করে বলল, চোখ তো আপনারও আছে, আপনি দেখতে পাননি? আপনি কি কানা? সৌমি নির্ভয়ের ওপর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই যে দোষ করে আবার আমাকে গরম দেখাচ্ছেন? এরকম হাতের মতো এত বড় একটা শরীর নিয়ে যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন, তখন তো আপনার একটু দেখে শুনে চলাফেরা উচিত, তাই না?
আমি হাতির সমান না, আপনার সাইজ পিঁপড়ের মতো। আর যদি আমি হাতি হয়েও থাকি না, তাহলে আমার থেকে দেখে শুনে চলাফেরা করার কথা না। আপনি যেহেতু পিঁপড়ে, যে কারোরই পায়ের নিচে পড়ে যেতে পারেন, সুতরাং দেখে শুনে চলাফেরার দায়িত্বটা আপনার। যান যান, ক্ষমা চাইতে হবে না, আমি আবার নরম মনের মানুষ, এমনিতেই মাফ করে দিয়েছি। ও হ্যালো, আমার টাকা পড়েছে আপনার কাছে ক্ষমা চাওয়ার? নিজেকে কি ভাবেন? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে আমি আপনার কাছে ক্ষমা চাইবো? ভুলটা আপনি করেছেন, ক্ষমা আপনি চাইবেন। নিন, সরি বলুন। ঘুম কি এখনো ভাঙেনি নাকি? দিনের বেলা স্বপ্ন দেখছেন? এই নির্ভর শাহরিয়ার আপনার মতন একটা পিঁপড়ের কাছে ক্ষমা চাইবে, এই আশা কখনই করবেন না। নির্ভয় শাহরিয়ার না, বলুন গন্ডার শাহরিয়ার। হাতির মতো শরীর আর চামড়া গন্ডারের মতো, না হলে কি এত জোরে ধাক্কা খাবার পরেও কি এইভাবে সডন দাঁড়িয়ে থাকতে পারে? কলেজটা দিন দিন চিড়িয়াখানা হয়ে যাচ্ছে, মানুষ ভেবে যত সব আজে বাজে প্রাণীকে ভর্তি করে নিয়েছে। গন্ডার কোথাকার। কথাটা বলে সৌমি সেখান থেকে চলে গেল। এদিকে নিজের এত বড় অপমানের কোনো উত্তর দিতে না পেরে নির্ভয়ের নিজের ওপর নিজেরই রাগ হলো। সৌমি যাওয়ার পানে কটমটের দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, পিঁপড়ে কোথাকার? একবার শুধু হাতে পাই, এমন পিঁপড়েদের মারার জন্য 2 ফোঁটা পানি যথেষ্ট। এটাকে তো আমি নদীতে চুবিয়ে মারবো, যত সব।